হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা রিজনিংয়ের যে প্র্যাকটিস ব্যাচটা স্টার্ট করেছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাস। অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসটা দেখোনি, প্লে লিস্ট করা আছে, চ্যানেলে গেলে প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে আগের 6টা ভিডিও দেখে নাও। আজকে আমরা কি করব? আজকে আমরা করব আরআরবি গ্রুপ ডি 2018-র 18ই সেপ্টেম্বর ফার্স্ট শিফটের কোয়েশ্চেন অ্যান্সারের ডিসকাশান। আমরা এর আগে কী করেছি? এর আগে এসএসসি জিডি 2024-এর আমরা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশান করেছি। আমরা এই ব্যাচে কী করছি? আমরা ব্যাচে করছি প্রিভিয়াস ইয়ার থেকে রিজনিংয়ের প্র্যাকটিস। এই প্রিভিয়াস ইয়ার করার সুবিধাটা কী হচ্ছে? তোমাদের কোয়েশ্চেন এক্সামে যে টাইপের কোয়েশ্চেন আসে সেই টাইপেরই কোয়েশ্চেন আমরা করছি। এতে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কী ধরনের কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসছে এবং তার সলিউশন কীভাবে ইজিলি করা যায়। তো যারা চ্যানেলে নতুন আজকে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও। আর ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আজকে আমাদের আরআরবি গ্রুপ ডি এর প্রথম কোয়েশ্চেনটা দেখি। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কী আছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত শ্রেণীটির পরবর্তী পদটি নির্ণয় করো। মানে বলছে এই যে সিরিজ দেখতে পাচ্ছ, কি আছে? 5i, 7j, 11l, 17o। এর নেক্সট টার্মটা কী হবে সেটা বার করতে বলছে। তো এই ধরনের অঙ্ক করার জন্য কি করবে? ফার্স্ট যেটা কাজ হবে, তোমাদের দেখতে পাচ্ছ কি আছে? এটা 5, 7, 11, 17। ফার্স্টে তুমি এই নাম্বারগুলো দেখো। নাম্বারগুলো কি দেখতে পাচ্ছ? 5 থেকে 7 হলো, ডিফারেন্সটা কত? 2 যোগ করলেই পেয়ে গেলাম। 7 থেকে 11 আসলো, কী করলাম? 4 যোগ করলেই পেয়ে গেলাম। 11 থেকে 17 আসলো, 6 যোগ করলেই পেয়ে গেলাম। নেক্সট কত যোগ করলে আমি নেক্সট নাম্বারটা পাবো? পুরোটা নয়, পুরো পদটা নয়, শুধু জাস্ট নাম্বারটা বার করার কথা বলছি। 5 থেকে 7, 2 যোগ হলো, তারপরে 4 যোগ হলো, তারপরে 6 যোগ হলো। নেক্সট কত যোগ হওয়া উচিত? সিরিজে হয়ে চললে 8 যোগ হওয়া উচিত অবশ্যই। 2, 4, 6, 8, এইভাবে সিরিজটা চলছে। তাহলে নেক্সট টার্মটা আসা উচিত 17-র সঙ্গে 8 যোগ করে আমাদের পাওয়া উচিত। 17-র সঙ্গে 8 যোগ করলে আমরা পাই 15, আর এটা 2, 25। তাহলে নেক্সট টার্মটা আসবে 25, মানে নাম্বারটার কথা বলছি 25। এইবার কি হচ্ছে? এইবার দেখো, এইবার যদি আমি ওয়ার্ডে দেখি, ওয়ার্ড সেকেন্ড টার্মটা কি আছে? এখানে আছে আই থেকে কি আসলো? জে আসলো। আই মানে এইটা, সেখান থেকে কি হলো? জে হলো। তারপরে দেখো জে থেকে এল, যেগুলো আছে এগুলো গোল করে দিচ্ছি। এল এর পরে কি আসলো? এল এর পরে আসলো ও। একটা জিনিস লক্ষ্য করো, আই থেকে জে মিডিলে কোনো গ্যাপ আছে? নেই। তারপরে দেখো জে থেকে এল মিডিলে একটা গ্যাপ আছে। নেক্সট এল থেকে ও মিডিলে 2টো গ্যাপ আছে। তাহলে বুঝতে পারছো গ্যাপ একটা একটা করে বাড়ছে। তাহলে নেক্সট গ্যাপ কত আসা উচিত? 3টে নাম্বারের গ্যাপ আসা উচিত। তাহলে 1, 2, 3টে গ্যাপ নিয়ে পরবর্তীতে আসবে 4 নম্বরটা এস। তাহলে 25s হওয়া উচিত আমাদের এই সিরিজের পরবর্তী পদ, যা আমাদের ফার্স্ট অপশানে আছে। তাহলে ফার্স্ট অপশান হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? কোনো কনফিউশন থাকলে ভিডিওটা একবার ব্যাক করে নাও, ব্যাক করে আবার দেখে নাও। আশা করি সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে বিবৃতি এবং অনুমান। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন করার আমি যেটা বলছি, ফার্স্টেই এই যে বিবৃতি দেবে, বিবৃতি হচ্ছে 100% সত্য। এটা তোমাকে মেনে নিয়ে কোয়েশ্চেন করতে হবে। মানে বিবৃতি মানেই 100% সত্য। বিবৃতির বাইরে আমি কিছু ভাববো না বা অ্যাজিউম করবো না, বা আমার নিজের বুদ্ধি দিয়ে কিছু আমি অ্যাজিউম করবো না। তো আমাদের বিবৃতি কি বলছে? বিবৃতিতে বলছে দেখো, শিক্ষার্থী 1, শিক্ষার্থী 2, দুজন শিক্ষার্থী আছে। তা একটা হচ্ছে শিক্ষার্থী 1 আছে, আর এটা আছে শিক্ষার্থী 2। শিক্ষার্থী 1, শিক্ষার্থী 2। শিক্ষার্থী 1 শিক্ষার্থী 2কে বলেছিল। কে বললো? শিক্ষার্থী 1 বললো কাকে? শিক্ষার্থী 2কে। শিক্ষার্থী 1 বললো শিক্ষার্থী 2কে, কি বললো? আমার পড়াশোনার জন্য
তোমার নোটগুলি দরকার। শিক্ষার্থী 1 শিক্ষার্থী 2কে বলছে আমার, মানে শিক্ষার্থী 1-এর নোটগুলো দরকার। কার? শিক্ষার্থী 2-এর। তার মানে শিক্ষার্থী 2-এর নোট অলরেডি আছে। আর শিক্ষার্থী 1 যখন নোট চাইছে তার মানে ওর নোট নেই। আবার ভালো করে পড়ো। শিক্ষার্থী 1 শিক্ষার্থী 2কে বলল আমার মানে কে এখানে? শিক্ষার্থী 1। শিক্ষার্থী 1-এর পড়াশোনার জন্য তোমার মানে কে? শিক্ষার্থী 2-এর নোটগুলো দরকার। তার মানে শিক্ষার্থী 1-এর নোট নেই আর শিক্ষার্থী 2-এর নোট আছে। বাস এইটুকু আমাদের বিবৃতি থেকে আমরা পেলাম। আর কি কিছু পাচ্ছি? আর কিছু পাচ্ছি না, বাস এটুকুই। এবার অনুমান চলে এসো। অনুমান নাম্বার 1। অনুমান নাম্বার কী বলছে? শিক্ষার্থী 2 নোট প্রস্তুত করা হয়ে গিয়েছে। অবশ্যই নোট প্রস্তুত করা হয়ে গেছে। যদি নোট প্রস্তুত করা না হয়ে থাকে তাহলে শিক্ষার্থী 1 ওর কাছে চাইবে কেন যে তোমার নোটগুলো দরকার? নিশ্চয়ই ওর নোট তৈরি হয়ে গেছে। বাস, তার মানে আমাদের অনুমান, আমাদের 1 নম্বর অনুমানটা হচ্ছে সত্য। 2 নম্বর কী বলছে? শিক্ষার্থী 1 তার জ্ঞান ও বোধগম্যতা পরীক্ষা করতে চায়। এই অনুমানে কি এই ধরনের কিছু বলেছে যে নোটটাও কী কারণে চাই, নোট নিয়েও কী করবে? শুধু বলেছে পড়াশোনার জন্য। তার জ্ঞান ও বোধগম্যতা পরীক্ষা করতে চায় বা কী করতে চায় সেটা বলেনি, ও পড়াশোনার জন্য চেয়েছে। তার মানে অনুমান 1 তো সত্য হলো, কিন্তু অনুমান 2 সেটা কিন্তু সত্য বলতে পারবো না, বা বলতে পারি সেটা হচ্ছে মিথ্যা। তার মানে শুধুমাত্র 1 নম্বরটাই বা অনুমান নম্বর 1ই শুধু এই বিবৃতিকে অন্তর্নিহিত করছে। তার মানে আমাদের 1 নম্বর অপশান হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার হলো? এক্ষেত্রে কী করবে? বিবৃতি হচ্ছে সবসময় 100% সত্য, এর বাইরে কিছু সত্য নয়। বাস এই বিবৃতি সত্য ধরার পরে তুমি অনুমানগুলো দেখবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটা সিরিজ দেখতে পাচ্ছ, এই সিরিজের পরবর্তী পদটা কত হবে? বাস সিম্পল। কি করবে? দেখো এখানে সিরিজ দেখতে পাচ্ছ, সিরিজে যা আছে কি আছে, এটা স্টার্ট হচ্ছে বি দিয়ে ফার্স্ট নাম্বারটা, সেকেন্ডটা স্টার্ট হলো ডি দিয়ে, তারপরটা স্টার্ট হলো এফ দিয়ে। জাস্ট এই নাম্বারিংয়ে গোলগুলো দেখো, স্টার্ট হলো কোথা থেকে? বি, তারপরে সেকেন্ডটা ডি, এটা এফ। দেখো প্রত্যেকটার মধ্যে একটা করে গ্যাপ আছে, তাহলে এর পরবর্তী যে নাম্বারটা আসবে সেটা কত আসবে? এইচ আসা উচিত। তাহলে আমাদের পরবর্তী টার্মটা হবে এইচ। ক্লিয়ার হলো? নেক্সট এসো নাম্বারে, কী দেখতে পাচ্ছ? 25, 25 থেকে 2 কমলো, 25 থেকে 2 কমলো, 2 কমে 23 হলো, 23 থেকে আবার 2 কমলো, 21 হলো। নেক্সট আবার 2 কমবে, 21 থেকে 2 কমলে কত হবে? 19 হবে। নেক্সট দেখো আবার এটা কী আছে? ওয়াই আছে, ওয়াইয়ে গোল করলাম। নেক্সট ওয়ার্ডে কী আছে? ডাব্লু আছে, ডাব্লুতে গোল করলাম। নেক্সট কী আছে? ইউ আছে, ইউতে গোল করলাম। এবার মিল দেখো, ওয়াই থেকে একটা গ্যাপ দিয়ে ডাব্লু, ডাব্লু থেকে একটা গ্যাপ দিয়ে ইউ, তাহলে পরবর্তী কী হবে? আবার একটা গ্যাপ দিয়ে নেক্সট টার্মটা গোল হবে। তার মানে পরবর্তী টার্মটা আসা উচিত এস। তাহলে আমাদের পরবর্তী পদটা কী হলো? এইচ 19 এস। অপশানে দেখো, অপশান 2 এইচ 19 এস, তাহলে অপশান 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? কীভাবে করলাম বুঝতে পারলে? একদম এইভাবেই করবে, হয়তো একটু সময় লাগতে পারে, বাট আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে তোমাদের যখন এই ভ্যালুগুলো মুখস্থ হয়ে যাবে তখন আরও অনেক তাড়াতাড়ি করতে পারবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে, এই যে এটা হচ্ছে একটা প্রবলেম ফিগার, প্রবলেম ফিগারে থেকে তোমাদেরকে বার করতে হবে এই যে তোমার এখানে অ্যান্সারটা বসবে, অ্যান্সারটা এই অ্যান্সার ফিগারের মধ্যে কোনটা বসবে। আচ্ছা, ফার্স্টে প্রবলেম ফিগার দেখার সময় এটা বার করার দরকার নেই, তুমি দেখো এই যে এটা থেকে এটা তৈরি হলো কিভাবে আসলো। এটা দেখো, দুটো আমাদের বৃত্ত আছে, এই বৃত্তটা কী হলো? এইদিকে শিফট করলো আর এই বৃত্তটা এদিকে শিফট করছে। শিফট করে কোথায় গেল? একদম এজে চলে এসছে। দেখো বৃত্তটা একদম এজে চলে এসছে, আর এই বৃত্তটা একদম এজে আসেনি, একটু পরে রেখেছে, মানে যে জাস্ট একটু বেরিয়ে আছে।
সিমিলারলি এই প্যাটার্নটাও এইটার ক্ষেত্রেও ফলো হবে। তার মানে এইখানে যদি আমি এটা ড্র করি কীরকম হবে, একদম এই যে একটা টায়ার এরকম তৈরি হবে, আর এটার ক্ষেত্রে কী হবে, একটু ভেতরে হয়ে থাকবে। এইরকম স্ট্রাকচার হওয়া উচিত। যেহেতু এই প্যাটার্ন থেকে এই প্যাটার্ন এসছে, তার মানে এই প্যাটার্নটা যখন এখানে আসবে তখন এইরকম স্ট্রাকচার তৈরি হওয়া উচিত। এরকম আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে অনেকটা এরকম স্ট্রাকচার আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর তোমরা এটাকে অপশান দিয়েও করতে পারো। দেখো দুটো বৃত্ত ছিল, তাহলে এখানেও দুটো বৃত্তই তৈরি হয়েছে। তাহলে এখানে দুটো আমাদের বর্গক্ষেত্র আছে, তাহলে এখানেও দুটো বর্গক্ষেত্রই হওয়া উচিত। এখানে দুটো বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি না, তাহলে এটা বাদ দিতে পারি। এখানে ত্রিভুজ হয়ে গেল, এখানে ত্রিভুজের কোনো গল্প নেই, এটাও বাদ দিতে পারি। এটা দেখো একটা বৃত্ত আর একটা বর্গক্ষেত্র আছে, তাহলে এটাও বাদ দিতে পারি, কারণ দুটোই সেম স্ট্রাকচার তৈরি হবে। তো এইভাবে করলেও আমরা তিনটা অপশান বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেটা রাইট অ্যান্সার বলতে পারি। বা আমরা যদি বার করি, যে দেখায় যে না এটা এইভাবে চেঞ্জ হচ্ছে, এটা এইভাবে চেঞ্জ হচ্ছে, একদম প্রপার প্রসেসে করি, তাহলে সেক্ষেত্রে তো বেরিয়ে যাবে যে বি এরটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কী আছে? নেক্সট কোয়েশ্চেন বলছে সিমিলারলি ওই ধরনেরই কোয়েশ্চেন, যে যেখানে এই ফিগারটা থেকে এই ফিগারটা তৈরি হয়েছে, তাহলে এই ফিগারটা থেকে কোন ফিগারটা আসবে। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেন করার সময় তোমরা কী করবে বলো তো, একটা স্পেসিফিক ফিগার নিয়ে নেবে যেটা চেঞ্জ হচ্ছে। একটা দেখো এই স্টারের মতন একটা জিনিস আছে, যেটা ছিল এই ওপরে, এখন হয়ে গেল নিচে। আচ্ছা, আর একটা জিনিস চেঞ্জ হয়েছে, এইটা দেখো এই ত্রিভুজটা এই শীর্ষবিন্দু বা কর্ণটা উপরের দিকে ছিল, এটা পুরো উল্টো দিকে হয়ে গেছে, বা 180 ডিগ্রি ঘুরে গেছে, মানে ওপরটা নিচ হয়েছে, নিচটা ওপরে হয়ে যায়। আমরা এরকম বলতে পারি যে এই পোর্শনগুলো ওপরে ছিল সেটা নিচের দিকে এসছে, এই নিচের দিকটা ওপরের দিকে গিয়েছে, বা বলতে গেলে পুরোটা 180 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে এক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে ত্রিভুজটা কীরকম আছে, ত্রিভুজটা আছে এইরকম। তাহলে আমার ত্রিভুজটা ঘুরলে কীরকম হবে, এরকম হবে। আর স্টারটা ছিল এইদিকে, এবার স্টারটা হয়ে যাবে এইদিকে। ক্লিয়ার? আর বাকি একটা বড় বৃত্ত ছিল, এরকম একটা থাকবে, আর এখানে একটা এরকম স্ট্রাকচার ছিল। জাস্ট আমি রাফলি ড্র করলাম। তো এই রকম স্ট্রাকচার দেখো কোথায় আছে, এরকম দেখতে পাচ্ছ না, এটাতেও না, এটাতে দেখো তোমার ত্রিভুজটাই নেই, এটাও বাদ। একমাত্র তোমাদের অপশান এতে দেখো এইরকম স্ট্রাকচারটা হচ্ছে। দেখো এই ত্রিভুজটা ঘুরে গিয়ে এইদিকে হয়েছে, এই স্টারের মতন জিনিসটা এদিকে হয়ে যাবে, দেখো হয়েছে। বাস, বাকি তো প্যাটার্ন ফলো করছে। তোমাদের তিনটা অপশান এলিমিনেট করেও করতে পারো, বা এই প্রসেস থেকে এই ফিগারটা কী করে আসছে সেই প্যাটার্ন ফলো করে এইটা থেকে এইটাও ওই প্যাটার্ন ফলো করেই আসবে। বাস, এটাই হচ্ছে প্রসেস। ফার্স্টের দুটো ছবি দেখবা, ফার্স্টের দুটো ছবিতে কী দেখলাম, এই প্যাটার্ন থেকে এই প্যাটার্ন কী করে আসছে, বাস সেম প্যাটার্ন ফলো করাবো এইটা থেকে এইখানে আসার সময়। যদি এই প্যাটার্নটা ধরে ফেলতে পারো, ইজিলি এই প্যাটার্ন থেকে এই প্যাটার্নে করে ফেলবা, কোনো সমস্যা হবে না। এর জন্য খাতা পেনও লাগবে না, জাস্ট চোখের দেখাতেই অ্যান্সার হবে। তুমি জাস্ট চোখের দেখবা, কয়েকটা প্র্যাকটিস করলে একদম ইজিলি এগুলো তোমার হয়ে যাবে। এবং রেলে এটা খুব ইম্পর্টেন্ট, রেলে এই ধরনের কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন একটু বেশি আসে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার, এটাও হচ্ছে বিবৃতি আর সিদ্ধান্তর কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেনে কী বলেছি, বিবৃতি মানে সর্বদা সত্য, 100% সত্য, সত্য বলবো না 100%, মানে এটা তো সত্যই। এইটা সত্য হলে আমাদের দেখতে হবে সিদ্ধান্তগুলো সত্য কি সত্য নয়। কী বলেছে, সমস্ত পাপড়ি হলো ফুল, তার মানে সমস্ত পাপড়ি মানে পাপড়ি হলেই সে হয়ে গেল ফুল। তাহলে এটাকে যদি আমি পাপড়ি বলি, তাহলে পাপড়ি থাকলেই তো ফুল হয়ে গেল। তো এমনও তো কিছু থাকতে পারে যে ফুল কিন্তু পাপড়ি নেই, হতেই পারে, কিন্তু পাপড়ি থাকলেই সে ফুল। তাহলে পুরো পাপড়িটা নিশ্চয়ই ফুলের মধ্যেই আছে, তাহলে ফুলকে আমি এফ দিয়ে লিখলাম, পাপড়িকে আমি পি দিয়ে লিখলাম। এইটুকু ক্লিয়ার? নেক্সট দেখো, কিছু পাপড়ি হলো হলুদ। আচ্ছা, তাহলে পাপড়ির সঙ্গে হলুদের সম্পর্ক বলেছে, আমি পাপড়ি আর হলুদকে আমি লিখলাম ইয়েলো, ওয়াই দিয়ে। কিছু পাপড়ি হলো হলুদ। নেক্সট দেখো, সমস্ত হলুদ হলো ফুল, তাহলে পুরো ইয়েলোটা বা কিন্তু ফুলের মধ্যে বা এফের মধ্যেই থাকতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, সমস্ত পাপড়ি হলো ফুল,
আমি আবার ড্র করছি, সমস্ত পাপড়ি, পাপড়ি হলো পি, পি হবে কি পুরো পিটা কার মধ্যে থাকবে, ফুলের মধ্যে থাকবে, কারণ সমস্ত পাপড়ি হচ্ছে ফুল, তার মানে কে ছোট, কে এখানে পাপড়ি ছোট, তা পাপড়িটা ছোট থাকলো, ফুল হবে বড়, যেটা পরে থাকে সমস্তর ক্ষেত্রে সেটা হয় বড় আর সামনেরটা হয় ছোট। আচ্ছা, এটা বলেছে কিছু পাপড়ি হলো হলুদ, তাহলে পাপড়ির সঙ্গে হলুদের সম্পর্ক কি কিছু, কিছু মানে সামান্য একটা পোর্শন, মিল পোর্শন আছে, এই পোর্শনটা ফুল, এই পোর্শনে যারা বিলং করবে তারা পাপড়িও, তারা হলুদও। আচ্ছা, নেক্সট সমস্ত হলুদ হলো ফুল, আবার ফুল পরে আছে, তার মানে ফুল হবে বড়, ফুলের মধ্যে কে ঢুকে আছে হলুদ, বা আমি হলুদটাকে লিখেছি কি ওয়াই দিয়ে, ইয়েলো, তাহলে সমস্ত হলুদ হয়ে গেল ফুলের মধ্যে আছে, বাস, তার মানে আমাদের চিত্র আঁকা কমপ্লিট। এটা হচ্ছে আমাদের এই যে বিবৃতির চিত্র হচ্ছে এইটা। এই চিত্র যদি তুমি আঁকতে পারো তাহলে তোমার এই কোশ্চেন হয়ে গেছে, বাস, এই কোশ্চেন আর আটকাবে না, তোমাদের বিবৃতি থেকে চিত্র ড্র করতে হবে, বাস। নেক্সট কি, সব ফুল হলুদ, সব ফুল, এই দেখো তুমি দেখো ফুলের এই পোর্শনগুলো কি হলুদ নয় তো, তার মানে এই বিবৃতিটা, সিদ্ধান্তটা সঠিক নয়। এখানে কি বলছে, সব ফুলই হলো হলুদ, বা এইভাবে বলতে পারো সব যখন থাকবে পরেরটা বড় হবে, পরেরটা কি বড় না, হলুদ দেখো ছোট, ফুলটাই বড়, তো সেখান থেকেও ছবি থেকে বলতে গেলেও এটা ভুল। নেক্সট, সমস্ত হলুদ হলো পাপড়ি, হলুদের সঙ্গে পাপড়ির সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে কিছু, মানে কিছু মিল থাকবে, সমস্ত মিল থাকবে না, তার মানে এটাও ভুল, তাহলে কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না, বা বলতে গেলে দুটোই তোমাদের সিদ্ধান্তই মিথ্যা। অপশান যেরকমভাবে ইচ্ছে থাকতে পারে, তোমাদের এই পরীক্ষাতে এসেছিলো কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না, মানে এই অপশানগুলো এসেছিলো। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার হলো। ফার্স্টে বিবৃতি থেকে ছবি আঁকবো, ছবি থেকে সিদ্ধান্তগুলো দেখব, বাস, এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, আজকে তোমাদের রিলের যতগুলো প্যাটার্ন আমরা করব প্রিভিয়াস ইয়ার, প্রত্যেকটাতেই দেখবো এই বিবৃতি সিদ্ধান্ত নিয়ে প্রায় প্রত্যেকটা শিফটেই 3টে বা 4টে করে কোশ্চেন এসছে, তো প্র্যাকটিস করতে করতেই তোমাদের এই পুরো মুখস্থ হয়ে যাবে যে কী করে ব্যাপারগুলো হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার হলো। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি তাহলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা, তোমাদের হচ্ছে প্রবলেম ফিগার আর অ্যান্সার ফিগার। বলছে যে বিকল্প চিত্রগুলি, মানে এই অ্যান্সারের বিকল্পগুলোর মধ্যে কোনটি প্রশ্নচিহ্ন, প্রশ্নচিহ্ন মানে এই যে এইটা হচ্ছে তোমার প্রশ্নচিত্র, প্রশ্নচিত্রের সঙ্গে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ, মানে সব থেকে বেশি মিল আছে, দেখেই বুঝতে পারছো এই ফিগারটার সঙ্গে অ্যান্সারের এই অপশানগুলোর মধ্যে কার সব থেকে বেশি মিল আছে। খালি চোখে দেখা যাচ্ছে যে এটার সঙ্গে এটা সব থেকে বেশি মিল আছে, কারণ এর সঙ্গে বাকিগুলোর থেকে সব থেকে বেশি মিল খুঁজতে পারে, সব থেকে বেশি মিল আমি এটাতে দেখতে পাচ্ছি। এটা কোনো কোশ্চেন নয়, এটা খালি চোখে সবাই দেখে করে দেবে। আচ্ছা, এই কোশ্চেন আমি আর একটু এক্সপ্লেন করার দরকার নেই, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা, এইটাও এসেছে বিবৃতি সিদ্ধান্ত। বিবৃতি সিদ্ধান্ত আমি খুব আস্তে আস্তে করাবো, কারণ এই কোশ্চেনটাই সবার যে মার্কস ভ্যারি করবে, যে এটাতেই অনেকে ভুল করে ফেলে। আচ্ছা, বিবৃতি কী হবে, বিবৃতি মানেই 100% সত্য, বিবৃতি হলো 100% সত্য, বাস, কোনো গরু বিড়াল নয়, যা বলেছে তাই আঁকবো। এটা আমি একটা আঁকলাম, দুটো সার্কেল আঁকলাম, একটার নাম দিলাম গরু, একটার নাম দিলাম বিড়াল, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো মিল নেই, কাটা, এদের মধ্যে মিল থাকবেই না, যখন নয় বলে দিয়েছে মানে এদের মধ্যে কোনো মিল নয়, কোনোভাবেই এরা একে অপরের সংস্পর্শে আসবে না। নেক্সট, সব বিড়ালের গোঁফ আছে, বিড়ালের গোঁফ আছে বলেছে কিন্তু গরুর গোঁফ আছে কি বলেনি, এবং কি বললাম, যখনই সব থাকবে পরের যেটা থাকবে পরেরটা বড় আঁকবে, তাহলে গোঁফ, এটাকে যদি গোঁফ লিখি তাহলে গোঁফটা বিড়ালের থেকে বড় হবে, কারণ কি পরে আছে, বা অন্যভাবে বলতে গেলে বলতে পারো যে সব বিড়ালই তো গোঁফ থাকে, গোঁফ আছে প্রশ্নানুসারে, এবং অন্য অন্য কারো তো গোঁফ থাকতে পারে, যেমন সামথিং কুকুরেরও গোঁফ থাকতে পারে, থাকতেও পারে না থাকতেও পারে, কোয়েশ্চেনে যখন বলেনি আমরা সত্য ধরবো না, কিন্তু অন্য কারোরও তো গোঁফ থাকতে পারে, কিন্তু বিড়াল মানেই গোঁফ আছে, বাস এইটুকু আমরা জানি, কোয়েশ্চেনে বলেছে তাই। এবার চলে এসো সিদ্ধান্ত, এটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন বললো, কোয়েশ্চেন থেকে বিবৃতি থেকে আমাদের ছবি, বাস এইটুকু ড্র করলাম। এবার চলে এসো সিদ্ধান্ত, কিছু গরু বিড়াল হয়,
গরু আর বিড়ালের মধ্যে কাটা দেওয়া আছে, তার মানে গরু কোনো সময় বিড়াল হতে পারবে না, তাহলে কিছু গরু বিড়াল হয়, এটা ভুল, তাহলে 1 নম্বর সিদ্ধান্ত ভুল। বাস, নেক্সট চলে এসো, কিছু গরুর গোঁফ আছে, গরু এখানে, গোঁফ এখানে, গরুর সঙ্গে গোঁফের কি সম্পর্ক আছে? নেই, কোনো সম্পর্ক কোশ্চেনে বলেনি, তাহলে সেকেন্ড স্টেটমেন্টও আমাদের ম্যাচ করলো না। আচ্ছা, কেউ বলতে পারে যে আমি গোঁফটাকে এরকম বড় করেও তো আঁকতে পারতাম, দিয়ে এখানে সম্পর্ক দেখিয়ে দিলাম, কেউ এটাও আঁকতে পারতো গোঁফটাকে হয়ে বড় করে গরুর সঙ্গে মিল দেখানোর জন্য, কিন্তু এটা কি সবসময় সত্য হবে? সবসময় সত্য হবে না, কেউ বড় করে আঁকতে পারো, মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, ব্যাপারটাকে দেখো আমি একটু আরও ডিটেলস এক্সপ্লেন করি। এক্ষেত্রে আমরা বলতে পারি কিছু কিছু গরুর গোঁফ আছে, এটা যেমন মিথ্যে তেমন এটাও মিথ্যে যে কিছু গরুর গোঁফ নেই। যদি এই অপশানটা থাকতো যে কিছু গরুর গোঁফ নেই, এটাও কিন্তু মিথ্যে। আমরা এই স্টেটমেন্টটা যেহেতু কোয়েশ্চেনে কিছু বলেনি, তাই এই স্টেটমেন্টটাতে আমরা 100% দিয়ে বলতে পারছি না সত্য না মিথ্যে। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু আমরা জোর দিয়ে কিছু বলতে পারবো না। যদি বলে কিছু গরুর গোঁফ আছে, এটা যেমন মিথ্যে তেমন কিছু গরুর গোঁফ নেই, এটা বললেও আমি মিথ্যে বলতাম, এমন নয় যে কিছু গরুর গোঁফ নেই বললে আমি সত্য বলে দিতাম, তখনও সত্য বলতে পারবো না। কারণ কি, বিবৃতিতে কোথাও বলেনি তোমার গরুর সঙ্গে গোঁফের কী সম্পর্ক আছে, কিচ্ছু বলেনি। যখন কিছু বলেনি তখন সেই ধরনের স্টেটমেন্টকে আমরা সত্যও বলতে পারবো না ডিরেক্টলি, মানে যাই স্টেটমেন্ট বলুক, সম্পর্ক যখন নেই তার মানে কী সম্পর্ক আছে আমি নিজে থেকে কিছু ডিটারমাইন করবো না যে সম্পর্ক আছে কি নেই। যখন বলেনি তাহলে আমি কিছু বলবো না, কিছু গরুর সঙ্গে গোঁফ আছে তার মানে এটা মিথ্যা। যখন বলেনি সম্পর্ক কী আছে তার মানে এটা মিথ্যা। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আরও করতে করতে আরও বেশি ক্লিয়ার আসবে। এখন হয়তো একটু কনফিউশন হতে পারে যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা কেন মিথ্যা হলো, আরও যখন আস্তে আস্তে আমরা করব তখন আরও ক্লিয়ার হবে। এবং আমি চাইছিলাম তোমাদের যদি কারো অবজেকশন থাকে মানে এই চ্যাপ্টারটা নিয়ে, তাহলে আমি শুধু এই ধরনের বিবৃতি সিদ্ধান্ত নিয়েই আমরা একটা ক্লাস করতে পারি, যেটা শুধুমাত্র বিবৃতি এবং সিদ্ধান্তরই কোশ্চেন করাবো। তো তোমাদের যদি মনে হয় তো কমেন্ট করবে, কমেন্ট করলেই আমি রেসপন্স করব এবং ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন বলেছে ভেন চিত্র আঁকতে বলেছে। ভেন চিত্র মানে কিছুই নয়, ওই বিবৃতি সিদ্ধান্তে যে ড্রয়িংটা করছিলাম সেম ড্রয়িংটাই করতে বলেছে। এখানে ড্রয়িং কার সঙ্গে কার কার বলেছে? ঘোড়া, বানর আর বাঘ। আচ্ছা, ঘোড়া, বানর, বাঘ এই তিনটাকে যদি আমি ড্র করতে হয়, কোনো মিল আছে কি? কোনো মিল নেই। তাহলে আমি ঘোড়াকে যদি এখানে রাখি, বানরকে এখানে রাখলাম, বাঘকে আমি এখানে রাখলাম, তিনটেই পুরো আলাদা, কারোর সঙ্গে কোনো মিল নেই, তাই এরা পরস্পর আলাদা আলাদাভাবে থাকবে। তো আলাদা আলাদাভাবে কোনটা আছে? এইটা আমাদের সবথেকে ভালো ডেসক্রাইব করছে ঘোড়া, বানর এবং বাঘের ভেন চিত্র। ভেন চিত্র মানে ওদের মধ্যে মিল অমিল দেখানোর যে চিত্র হয় সেটাকে ভেন চিত্র আকারে লেখা হয়। তো ভেন চিত্রটাও একটা জিনিস যেটা তোমাদের যদি মনে হয় যে এই টপিকটা নিয়েও একটা ডেডিকেটেড ক্লাস দরকার, তো কমেন্ট করবে, আমি ক্লাস নিয়ে আসবো। কারণ এই তোমাদের হচ্ছে ভেন চিত্র আর হচ্ছে বিবৃতি সিদ্ধান্ত, এই নিয়ে রেলে বেশ ভালো কোশ্চেনই আসে। তো যারা ডেডিকেটেডলি রেলের জন্য পড়ছো তাদের বলবো ভেন চিত্র এবং কাউন্টিং ফিগারটাও একটা কোশ্চেন আছে, মানে কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো চতুর্ভুজ আছে। তো এই শিফটটাতে আমি সেই রকম কিছু পাইনি, তো নেক্সট শিফটে পেলে আমি কোশ্চেন নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, আপাতত এটুকুই থাক। আমি নেক্সট আরেকটা মনে হয় আছে ভেন চিত্র এই শিফটেই, তো ওটাতে আমি আরও ডিটেলস আলোচনা করছি, তখন আরও ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেনে চলো। আবার দেখো বিবৃতি আর সিদ্ধান্ত। বিবৃতি সিদ্ধান্ত খুব ইম্পর্টেন্ট। ফার্স্টে কি, বিবৃতি মানেই সত্য, বিবৃতি মানেই সত্য। কিছু ধাতু লোহা, যা বলেছে ড্র করো। কিছু বলেছে, কিছু বললে কীরকম হয়, এরকম মিল দেখাবো, কিছু বললে এরকম। ফার্স্টেরটা কী বলেছিল? ধাতু, আর সেকেন্ডটা কী বললো? লোহা। বিবৃতি নম্বর 2, কিছু লোহা ভারী, লোহার সঙ্গে সম্পর্ক বলেছে কিন্তু, হ্যাঁ, ধাতুর সঙ্গে বলেনি। এটা কি বললো? কিছু লোহা হলো ভারী, সম্পর্ক জাস্ট দেখো। এবার তুমি আবার বিবৃতিটা ভালো করে পড়ো। কিছু ধাতু লোহা, ধাতুর সঙ্গে লোহার কিছু সম্পর্ক, কিছু মানে এই পোর্শনটাতে সম্পর্কটা মিল আছে,
বাস। আচ্ছা আমি এটাকে অন্য কালার দিয়ে একটু ড্র করে দিই। এইটা হয়ে গেল ওই মিল পোর্শনটা। আচ্ছা 2 নম্বর বিবৃতি দেখো, কিছু লোহা ভারী। লোহার সঙ্গে সম্পর্ক আছে কার? ভারীর। ধাতুর সঙ্গে কিন্তু ভারীর কোনো সম্পর্ক নেই। বলেনি মানে নেই বললেও ভুল, আছে বললেও ভুল। যখন কোনো কিছু বলবে না তখন সেটা অপশানে যদি সিদ্ধান্ততে না বলে সেটা যেমন ভুল, যদি হ্যাঁ বলে সেটাও ভুল। ঠিক আছে, এবার চলে এসো সিদ্ধান্ত। সমস্ত লোহা ধাতু হয়। সমস্ত লোহাকে ধাতু বলেছে? কিছু লোহা বা কিছু ধাতু লোহা, যদি কিছু ধাতু লোহা হয় তাহলে কিছু লোহাও ধাতু হবে, কিন্তু সমস্ত লোহা ধাতু হবে না। তার মানে 1 নম্বর সিদ্ধান্তটা হয়ে গেল আমাদের ভুল, এটা তো ভুল হয়ে গেল। আচ্ছা সমস্ত ভারী ধাতু হয়। ধাতুর সঙ্গে ভারীর কোনো সম্পর্ক আছে? নেই। 2 নম্বর তো এমনিই ভুল হয়ে গেল, কারণ কোনো সম্পর্ক বলেই নি। আর যখন বলেনি তখন হ্যাঁ বললেও ভুল হবে, সম্পর্ক নেই বললেও ভুল হবে। দুটোই আমাদের সিদ্ধান্ত ম্যাচ করছে না, তাহলে কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? এই বিবৃতির সিদ্ধান্তগুলো এবার ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার না হলে আরও হয়তো আসতে পারে এই শিফটেই। এই শিফটে না আসলে নেক্সট শিফটে মানে নেক্সট ডেতে যখন ক্লাস হবে তখন আরও ডিটেলসে আমরা আলোচনা করব, কারণ বেশি আলোচনা করলে এই ক্লাসটা 1 ঘন্টা হয়ে যাবে, আমি চাইছি না অত বড় ক্লাস করাতে। আচ্ছা নেক্সট এই দেখো, নেক্সট আর একটা এসেছে ভেনচিত্র। ভেনচিত্র কী কী বলেছে? তিমি, জাহাজ, সমুদ্র। আচ্ছা 3টে জিনিস ভালো করে লক্ষ্য করো, তিমি, জাহাজ, সমুদ্র। এর মধ্যে কিছু মিল খুঁজে পাচ্ছ? দেখো একটা মিল পাচ্ছি, তিমিও সমুদ্রে থাকে, জাহাজও সমুদ্রে থাকে। তাহলে আমি সমুদ্রটাকে পরে আঁকি, আমি তিমি আর জাহাজকে ফার্স্টে আঁকি। তিমির সঙ্গে জাহাজের কোনো সম্পর্ক আছে? নেই। তাহলে তিমিকে এরকম আঁকলাম, জাহাজকে এরকম আঁকলাম, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই তিমি এবং জাহাজ, আমি এটাকে যদি তিমি লিখি আর এটাকে যদি জাহাজ লিখি, তাহলে এই দুটোই কিন্তু কোথায় থাকবে? সমুদ্রের মধ্যে থাকবে। তার সমুদ্র একটা বড় এরিয়া হবে, তার কোনো একটা সেকশনে তিমি থাকবে, কোনো একটা সেকশনে জাহাজ থাকবে। তো এইরকম ছবি দেখো একমাত্র বিয়ে দেখতে পাচ্ছি ভেনচিত্রটা। এই বড়টা যেখানে ডিফাইন করছে সমুদ্রকে, বড়টা হচ্ছে সমুদ্র, আর এই ছোটোটা কোনো একটা তিমি হবে, কোনো একটা জাহাজ হবে। কারণ জাহাজও সমুদ্রে থাকে, তিমিও সমুদ্রে থাকে, তাই সমুদ্র বড় একটা এরিয়ার মধ্যে তিমি আছে আর হচ্ছে জাহাজ আছে। ক্লিয়ার হলো ভেনচিত্র? ভেনচিত্র কঠিন নয়। আমরা যখন প্রতিনিয়ত আমরা কোশ্চেনগুলো করব তখন তোমাদের সমস্ত কনসেপ্ট রিজনিংয়ে ক্লিয়ার হয়ে যাবে। এবং যেহেতু রোজ তোমরা ক্লাসটা করবে, তো রোজ ক্লাসটা করতে গেলে তোমাদের প্রতিদিন প্রত্যেকটা ধরনের রিজনিং করব। তো এক্ষেত্রে তোমাদের একদম কোশ্চেন পুরো মুখস্থ টাইপের হয়ে যাবে, যে আচ্ছা এই ধরনের কোশ্চেন থাকলে এইভাবেই সলভ করতে হবে, এবং এক্সামে খুব তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেনটা একটু ভালো কঠিন কোশ্চেনই আছে, কঠিনই বলবো এটাকে আমি। আচ্ছা এটা কি বলেছে ভালো করে পড়ো। বলেছে একটি ঘড়ি একটি অনুভূমিক টেবিলের ওপর স্থির অবস্থায় রাখা আছে, বিকাল 3টায় ওর মিনিটের হাত উত্তরের দিকে আছে। বাস, এটা ঘড়ি বলেছে। আচ্ছা আমি ঘড়ি আঁকছি, ড্র করার চেষ্টা করছি একটা আমি। আচ্ছা এটা ঘড়ি, কি বলেছে? এই জায়গাটায় হবে 12, এটা হবে 3, এটা হবে 9, আর এটা হবে 6। আচ্ছা কি বলেছে? বৈকাল 3 ঘটিকায়। বৈকাল 3 ঘটিকা আমি ড্র করছি, দেখো কীভাবে ড্র করলাম। বৈকাল 3 ঘটিকায় ঘন্টার কাঁটা 3-এর ঘরে আর মিনিটের কাঁটা হবে 12-র ঘরে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 3টে বাজলো। আচ্ছা এই সময় কি বলেছে? বৈকাল 3টের সময় মিনিটের হাত উত্তরের দিকে, তার মানে এই মিনিটের কাঁটাটা যেখানে দিকে আছে সেটা হচ্ছে আমাদের উত্তর দিক। আচ্ছা লেখো এবার, এটা হচ্ছে আমাদের উত্তর দিক। এটা যদি উত্তর হয় তাহলে 6-এর দিকটা হয়ে গেল দক্ষিণ, আর 9-এর দিকটা হয়ে গেল পশ্চিম, 3-এর দিকটা হয়ে গেল পূর্ব। বাস, এইটুকু ক্লিয়ার? এইটুকুতে আশা করি কারো আপত্তি নেই। বাস এইটুকু ক্লিয়ার হয়ে গেলে নেক্সট এসো। আমাকে বার করতে বলেছে বিকাল 3:40 মিনিটের কাঁটাটা কোন দিকে ইঙ্গিত করবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি 3টে এটাকে মিটিয়ে দিলাম। এবার আমাকে বলেছে, লক্ষ্য করো ভালো করে, বলেছে আমাকে 3:40। 3:40 মানে
ঘন্টার কাঁটাটা তিনের ঘর পেরোবে, এটা ঘন্টার কাঁটা 3-এর ঘর পেরোলো, মিনিটের কাঁটাটা কী হবে 8। আচ্ছা এটাকে আমি লিখলাম 7, তাহলে এখানে 8 হবে, তাহলে 40 মানে 8-এর ঘরে থাকবে। এবার দেখো এটা 3:40 হলো, ঘড়িটা খুব বাজে আঁকা হলো। আচ্ছা আর একটা জিনিস দেখো, একটা ঘড়ি মানে একটা বৃত্ত, একটা বৃত্ততে মোট কোণ কত হয় 360 ডিগ্রি, এবং কত ঘন্টা 12 ঘন্টার জন্য, তাহলে 1 ঘন্টা সমান কত 360/12 সমান হলো 30 ডিগ্রি, মানে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আমাদের কোণ হবে 30 ডিগ্রি। বুঝতেই পারছো, দেখো এখান থেকে যদি আমি ড্র করি এরকম, তাহলে এটা 3 ঘন্টা হচ্ছে 10 11, এই যে 10 11 12, 3 ঘন্টার জন্য কোণ কত হলো 90 ডিগ্রি, দেখে বুঝতে পারছো 90 ডিগ্রি এরকম একটা হয় সমকোণ যেটাকে বলি আমরা। তাহলে প্রতি 1 ঘন্টার জন্য 30 ডিগ্রি করে কোণ করছে। আচ্ছা দেখো কোণগুলো সবসময় কার উপর লাগিয়েছে, পশ্চিমের উপর কোণ লাগিয়েছে, এটা পশ্চিমে 60, পশ্চিমের সঙ্গে 60 কোণ করলে কী হবে, পশ্চিমের সঙ্গে 30, পশ্চিমের সঙ্গে 60, তাহলে 7-এর ঘরে থাকলে পশ্চিমের সঙ্গে 60 ডিগ্রি কোণ হতো, তাহলে এটা তো 60 ডিগ্রি কোণ হচ্ছে না পশ্চিমের সঙ্গে, তাহলে এই অপশানটা তো ভুল হয়ে গেল। দক্ষিণ পূর্ব, দক্ষিণ পূর্ব তো হচ্ছে না, দক্ষিণ পূর্ব যদি হতো তাহলে অ্যাঙ্গেলটা এই জায়গায় থাকতে হতো, তাহলে একদম দক্ষিণ আর পূর্বর মিডলে হতো, মিডলে হচ্ছে না। আচ্ছা নেক্সট কি, দক্ষিণের সঙ্গে 60, দক্ষিণ কোনটা, দক্ষিণ হচ্ছে এইটা, এখান থেকে 30 গেলে 7-এ এলাম, আবার 30 গেলাম, তাহলে হয়ে গেল 60 ডিগ্রি। তো দক্ষিণের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, সঙ্গে পশ্চিমেও হেলে আছে, দক্ষিণে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পশ্চিমে আছে, তাহলে আমাদের 3 নম্বর অপশানটা হয়ে গেল রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো, দক্ষিণের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে পশ্চিমে, বা যেটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিমেই আছে, কিন্তু দক্ষিণের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সারে জানতে চেয়েছিল। ব্যাপারটা ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার না হয় একটু ভিডিওটা রিওয়াইন্ড করে নাও, ভিডিওটাকে আবার দেখো, আমি খুব আস্তে আস্তে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন বলছে অসম বিকল্পটি সন্ধান করো, মানে কোনটা ভুল আছে আমাকে বাছতে বলছে, তার মানে 3টে জিনিস ঠিক আছে, একটা ভুল থাকবে। এবার তুমি বলো কোনটা এক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে, কী ধরনের জিনিস দিয়েছে, ভুলটা খুঁজতে বলেছে, কী ধরনের ভুল। এটা দেখো এখানে এ আছে, এটা মনে হচ্ছে না এর তোমার হচ্ছে যে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে যদি আয়না থাকতো তাহলে এরকম দেখতে হতো, তাহলে এটাকে বলতে পারি এটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং এর প্রতিবিম্ব এইরকমই হবে, তাহলে এটা তো ঠিক আছে। এখানে এসো টি এরও তাই প্রতিবিম্ব যদি করি, প্রতিবিম্বতে কী হয়, যেটা প্রতিবিম্ব থেকে কাছে থাকে কাছের জিনিস একই হয়, তাহলে টি এর এই দাগটা দূরেই আছে, কারণ এটা আয়না থেকে দূরে ছিল, তাহলে এটাও ঠিক আছে। এটা কি, এটা দেখো ভি এরকম ছিল, এরকম হয়েছে। এনের ক্ষেত্রে দেখো এই দাগটা একই হয়ে গেছে, মনে হচ্ছে না এই এনটা এই এন সেমই তো, কিন্তু সেম তো হয় না, উল্টো হলে এটা উল্টো হয়ে যায়, তাহলে ছবিটা কীরকম হওয়া উচিত ছিল, এইরকম হওয়া উচিত ছিল, তাহলে এটা ঠিক হতো। তাহলে আমাদেরকে বলেছে কোনটা ভুল খুঁজতে বলেছে, তো 3 নম্বরটা ভুল, বা সি অপশানটা ভুল। সি অপশান আছে কোথায়, অপশান 1-এ আছে সি, তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো সি, মানে কোনটা ভুল, ভুল হচ্ছে সি এরটা। ক্লিয়ার হলো, আমাদেরকে বলেছিল ভুল খুঁজতে, ঠিক খুঁজতে বলেনি, কিন্তু বলেছিল কোনটা অসম, মানে কোনটা মিলছে না, বাকি 3টে তার মানে মিলবে, বাকি 3টে আমাদের মিলে গেল। যে বাকি 3টে কিসে মিললো, বাকি 3টে হচ্ছে আমাদের, আমরা পেলাম মিরর ইমেজ, বা তোমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব, এই 3টে দর্পণ প্রতিবিম্ব পেয়ে গেলাম, শুধুমাত্র এন এর দর্পণ প্রতিবিম্ব দেয়নি, তার মানে এন ভুল আছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন, এইবার এক্স্যাক্টলি তোমাকে বার করতে দিয়েছে দর্পণ প্রতিবিম্বটা বার করতে বলেছে। এই যে স্ট্রাকচারটা আছে, বা এই যে এই ছবিটা আছে, চিত্রটা, এই চিত্রটা দর্পণ প্রতিবিম্ব কী হবে। আচ্ছা দর্পণ প্রতিবিম্ব বার করার সময় তোমাদের যেটা মনে রাখতে হবে, যে দর্পণ থেকে যে পয়েন্টটা কাছে আছে, দর্পণের এই দিকে যে প্রতিবিম্ব তৈরি হবে সেও কাছেই তৈরি হবে, তার মানে এই দাগ দেওয়া গোলটা এরকমভাবে তৈরি হবে, তারপরে আর দর্পণ থেকে যে যত দূরে থাকে দর্পণের প্রতিবিম্বটাও সিমিলারলি সেইভাবেই দূরেই তৈরি হবে। আচ্ছা
এদিকে দেখো দাগ দেওয়াটা দর্পণের কাছে ছিল, তাহলে এদিকেও দাগ দেওয়াটা দর্পণের কাছেই তৈরি হবে। ঠিক আছে, দর্পণের একমাত্র রুল মনে রাখবে যে দর্পণ থেকে যত কাছে থাকবে যে পয়েন্টটা, দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটাও দর্পণ থেকে কাছেই তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারছি অপশান এ দেখো আমাদের ছবির সঙ্গে ম্যাচ করছে। অপশান এটাকে তোমরা এখানে বসালে আমাদের এই প্রতিবিম্বটা তৈরি হবে। মানে এই যে আমাদের প্রশ্নের চিত্রটা যদি দর্পণ প্রতিবিম্ব চাও তাহলে আমাদের সেটা হবে অপশান এ এর মতন। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। এবার নেক্সট কোয়েশ্চেন বলেছে যে তোমার হচ্ছে এই প্রদত্ত দুটি আকৃতি থেকে নিচের কোন চিত্রটি গঠন করা সম্ভব। আচ্ছা, এই ধরনের যখন তুমি কোয়েশ্চেন পাবে ফার্স্টেই কী করবে, একটা স্ট্রাকচার নিয়ে নাও। আমি এক্ষেত্রে এই যে তোমার এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, আমি এই স্ট্রাকচারটা নিলাম। এই স্ট্রাকচারটা তুমি যে অপশানগুলো দিয়েছে অপশানে খোঁজার চেষ্টা করো কোন কোন ছবিতে আছে। এই ছবিতে কি এরকম একটা নিমকির মতন স্ট্রাকচার আছে? নেই, তাহলে এটা তো অ্যান্সার হতেই পারে না। এখানে আছে, আছে, এই দেখো, ওফ, এই যে একটা স্ট্রাকচার হলো। এই ছবিতে কি আছে? এই ছবিতেও আছে। তোমাদের অপশান সিতে কি আছে? অপশান সিতে নেই। তাহলে আমি এইটুকু ক্লিয়ার হয়ে গেলাম যে অপশান এ আর সি তো অ্যান্সার হবে না, হয় অপশান বি নাহলে অপশান ডি হবে আমার রাইট অ্যান্সার। তারপরে দেখো এইরকম এই শেপটা খোঁজো। এই শেপটা কি এখানে কোথাও আছে? এখানে তো দেখতে পাচ্ছি না। তোমার হচ্ছে এখানেও আছে, এখানে দেখো একটা স্ট্রেট লাইন এসছে এই ছবিতে, এখানে কোথাও স্ট্রেট লাইন নেই বা সরল রেখা নেই, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। বা ঘুরিয়ে বলতে গেলে তার মানে বলতে পারি আমরা এইটাকে এইখানে নিয়ে এসে ও জোড়া লাগিয়েছে, এইটাকে নিয়ে এসে এখানে জোড়া লাগিয়েছে। আমরা যদি খুঁজি, দেখো এই ফিগারটা, এই ব্ল্যাক কালারটা হচ্ছে এই ফিগারটা, আর এই রেডেরটা হচ্ছে এই ফিগারটা। মানে এইটাকে এদিকে নিয়ে আসলেই আমি এই স্ট্রাকচারটা পেয়ে যাব। এবার তোমরা একটু মনে মনে অ্যাজিউম করো এই ছবিটাকে এইটার এদিকে নিয়ে আসো, দেখো ক্লিয়ারলি বি এর মতন ছবি পেয়ে যাচ্ছে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে এই নিম্নলিখিত শ্রেণীর পরবর্তী বর্ণটি চয়ন করো। বলেছে পরবর্তী বর্ণটা কি হবে। এই ধরনের কোশ্চেন কী করবা, ফার্স্টেই এবিসিডিটাকে গোল করে দাও। কি আছে? সি আছে ফার্স্টে, তারপরে ডি আছে, তারপরে এফ আছে, তারপরে আই আছে। এবার লজিক খোঁজো। সি থেকে ডি মিডিলে গ্যাপ কটা আছে? 0টা গ্যাপ। ডি থেকে এফ মিডিলে গ্যাপ কটা আছে? 1টা গ্যাপ। এফ থেকে আই মিডিলে গ্যাপ কটা আছে? 2টো গ্যাপ। তাহলে বুঝতে পারছো গ্যাপের পরিমাণটা এক এক করে বাড়ছে। তাহলে এর পরবর্তী নাম্বারটাতে গ্যাপ কত হওয়া উচিত? 3টে নাম্বার গ্যাপ দিয়ে আসা উচিত। 3টে নাম্বার গ্যাপ মানে জে হবে না, কে হবে না, এল হবে না। তাহলে পরবর্তী নাম্বারটা হবে আমাদের এম। ক্লিয়ার হলো? ফার্স্টে সি আর ডি পরপর, মিডলে কোনো গ্যাপ নেই। তারপর ডি এর পরে ই বাদ দিয়ে এফ, একটা নাম্বার আসলো না, মিস করে গেল। নেক্সট কী হলো? এফের পরে আই আসলো, 2টো নাম্বার আসলো না, তাহলে অবশ্যই এরপরে 3টে নাম্বার আসবে না, জে কে এল আসলো না, এম হবে আমার এই সিরিজের পরবর্তী নাম্বার। অপশান ফার্স্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, নেক্সট হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং। বলেছে পাইপকে একটি সাংকেতিক ভাষায় 169165 লেখা হচ্ছে। এই ধরনের কোয়েশ্চেনে তুমি জাস্ট নাম্বারটা পাবে পাইপ, PIPE, এটাকে কী লেখা হচ্ছে 169165। একটা জিনিস লক্ষ্য করো, পি মানে কত? 16, আই মানে 9, পি মানে 16 আর ই মানে হচ্ছে 5। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই দেখো পি এর জায়গায় 16, আই এর জায়গায় 9, এই পি এর জায়গায় আবার 16, এই ই এর জায়গায় আবার 5।
তাহলে এই যে নাম্বার, এই যে এটা লেখা আছে PIPE, এই ওয়ার্ডটার প্রত্যেকটা যে বর্ণ আছে, প্রত্যেকটা বর্ণর যে প্লেস ভ্যালু বা ওর অবস্থানগত ভ্যালু, সেই অবস্থানগত ভ্যালুগুলো পরপর বসালেই আমরা এই নাম্বারটা পেয়েছি। তার মানে এই সাংকেতিক ভাষায় এই যে ওয়ার্ডগুলো দিয়েছে, ওয়ার্ডটার আমার পরপর ভ্যালু বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সারে কী জানতে চেয়েছে? সোয়ান। সোয়ান স্পেলিং হচ্ছে SWAN। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে যখন করব, তাহলে স্টার্টিং কী দিয়ে হবে? S দিয়ে। S মানে কত? S মানে হচ্ছে 19, লিখে দাও 19। W মানে কত? 23, লিখে দাও 23। A মানে কত? A মানে হচ্ছে W মানে 23, এখান থেকে নিলাম। A মানে হচ্ছে 1, এখানে বসিয়ে দিলাম। নেক্সট কি? N মানে কত? 14। আমাকে বলেছে শেষ অঙ্কটি কত হবে। শেষ অঙ্ক কোনটা? এই নাম্বারটার শেষ অঙ্ক হচ্ছে 4, তো 4 আছে 3 নম্বরে, মানে থার্ড। তাহলে আমাদের এই নাম্বারটার শেষ অঙ্কটা হবে 4, আর পুরো নাম্বারটা হবে 1923114। পুরো নাম্বারটা বার করতে বললে এটা হতো অ্যান্সার। আমাদের পুরো নাম্বারটা বার করতে বলেনি, যা বলেছে সেটাই বার করবো, আমাদের অ্যান্সার বার করা নিয়ে কথা। আচ্ছা, নেক্সট দেখি, এটা ক্লিয়ার হলো? আচ্ছা, বুঝতে পারলে নেক্সট অঙ্কে চলো। নেক্সট বলেছে যদি দক্ষিণ পশ্চিম হয়ে যায় তবে উত্তর কী হবে। বাস, এইটা হচ্ছে একটা খুব ভালো রিজনিংয়ের কোয়েশ্চেন। এটা করতে গিয়ে দেখো বেশ ভালো লাগবে। আমি একটু বড় করেই আঁকি, জিওগ্রাফি স্টুডেন্টদের সুবিধা হবে, যারা জিওগ্রাফি, কারণ ম্যাপের কনসেপ্ট তাদের ভালো হয়। আচ্ছা, আরেকটা নিই। সেক্ষেত্রে আমি এটা কেন নিলাম পরে বলছি। আমি শুধু উত্তর, এটা হচ্ছে ওপর দিকে কি হয়? উত্তর। এটা কি? দক্ষিণ। এটা কি? পশ্চিম। এটা কি? পূর্ব। ঠিক আছে, এত অবধি কারো কোনো কনসেপ্ট নেই? আচ্ছা, কোনো কনফিউশন নেই। এটা দেখো, এইটা কি হয়? এটা হয় উত্তর পূর্ব। এই উত্তর আর পূর্বের মধ্যে আছে, ওই জন্য উত্তর পূর্ব। এটা দক্ষিণ আর পূর্বের মধ্যে আছে, ওই জন্য দক্ষিণ পূর্ব। এটা দক্ষিণ আর পশ্চিমের মধ্যে আছে, ওই জন্য দক্ষিণ পশ্চিম। এটা উত্তর আর পশ্চিমের মধ্যে আছে, ওই জন্য উত্তর পশ্চিম। আচ্ছা, এইবার দেখো, এবার তো আমাদের কোশ্চেন ড্র করা হয়ে গেল। এবার কি বলেছে? যদি দক্ষিণ পশ্চিম হয়ে যায়। আচ্ছা, দক্ষিণ কোনটা? এইটা। দক্ষিণ পশ্চিম কোনটা? এইটা। তাহলে কী হবে? দক্ষিণ হয়ে যাবে দক্ষিণ পশ্চিম, তার মানে দক্ষিণ পশ্চিমটা আসবে কোথায়? দক্ষিণ পশ্চিম চলে আসবে দক্ষিণে। দক্ষিণ পশ্চিমটা আসবে দক্ষিণে, কারণ এখন দক্ষিণটা হয়ে যাবে দক্ষিণ পশ্চিম, তার মানে দক্ষিণ পশ্চিমটা চলে আসবে দক্ষিণে। দক্ষিণ পশ্চিমকে নিয়ে আসলাম দক্ষিণে, তাহলে দেখো দক্ষিণ পশ্চিম তো ফাঁকা হয়ে গেল। সেই ঘরটা পূরণ করবে কে? সেই ঘরটা পূরণ করবে পশ্চিম, কারণ এই দিকে ঘুরলো, যেহেতু এদিক থেকে এদিকে এলাম, তাহলে আমাকে প্রত্যেকটাকেই এদিকে ঘোরাতে হবে, বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে। তাহলে আমি এটাকে অন্য কালি দিয়ে লিখি। তাহলে এখানে যখন আমি পেলাম দক্ষিণ পশ্চিম, তখন এই জায়গাতে যখন যেটা দক্ষিণ পশ্চিম ছিল, সেই জায়গাটা কী হয়ে গেল? পশ্চিম হয়ে গেল। আর যে পশ্চিম ছিল সেই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, সেই পশ্চিমে কে চলে আসবে? তার এই পাশে যে আছে, এই পাশে কে ছিল? উত্তর পশ্চিম ছিল, এখন তাহলে পশ্চিম হয়ে গেল উত্তর পশ্চিম। আর উত্তর পশ্চিমে কী হয়ে গেল? উত্তর পশ্চিমে হয়ে গেল উত্তর। উত্তরে কী হবে? উত্তরে হবে উত্তর পূর্ব হয়ে গেল, উত্তর পূর্ব। আচ্ছা, উত্তর পূর্বতে কে ঢুকবে? উত্তর পূর্বতে ঢুকে যাবে পূর্ব। আচ্ছা, তখন পূর্ব ফাঁকা হয়ে গেল। পূর্বতে কে ঢুকবে? পূর্বতে ঢুকে যাবে দক্ষিণ পূর্ব ঢুকে যাবে। আচ্ছা, দক্ষিণ পূর্ব ফাঁকা হলো, দক্ষিণ পূর্বে কে ঢুকবে? দক্ষিণ পূর্বে ঢুকে যাবে দক্ষিণ। দেখো পুরো ঘর ক্লিয়ার হয়ে গেল আমাদের। এটা একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট ভিডিওটা একবার ব্যাক করে আবার দেখো, একদম ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু নয়, আমাদের বার করতে কী বলেছিল? তাহলে উত্তর কী হবে? তাহলে উত্তরের জায়গায় এখন কে ঢুকলো? উত্তরের জায়গায় এখন ঢুকে গেছে উত্তর পূর্ব। উত্তরে, হ্যাঁ, এক ঘর এদিকে সরবে, এক ঘর এদিকে, মানে এক ঘর ওর তোমার ঘড়ির কাঁটার বিপরীতের যে পোর্শনে থাকবে সে এক ঘর ছুটে যাবে, তার মানে উত্তর এখন হয়ে যাবে উত্তর
পূর্ব, উত্তর পূর্ব মানে 3 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এই জায়গাটা না আমি আর একবার প্রথম থেকে বলে দিই, অনেকেরই হয়তো মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা, এটা আমি আর একবার দেখো কি বলেছে, এইটা কি বললো, উত্তর দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, বাস এই চারটা হচ্ছে বেসিক দিক। তারপরে কি মিডলে কি হয়, মিডলে যে দুটো দিকের মধ্যে থাকে সেটা হয়ে যায় সেই দিক। এটা উত্তর আর পূর্বে আছে, মধ্যে আছে, তাই এটা হবে উত্তর পূর্ব। এটা দক্ষিণ আর পূর্বের মিডিলে আছে, তাই এর নাম হবে দক্ষিণ পূর্ব। এটা হচ্ছে দক্ষিণ আর পশ্চিমের মিডিলে আছে, ওই জন্য এর নাম হবে দক্ষিণ পশ্চিম। এটা উত্তর আর পশ্চিমের মধ্যে আছে, তাই এর নাম হবে উত্তর পশ্চিম। এইবার দেখো, এইবার হচ্ছে মেন চেঞ্জ কি হচ্ছে, দক্ষিণ পশ্চিমটা আসবে কোথায়, দক্ষিণে। দক্ষিণ পশ্চিমে কে আছে, এ আছে। দক্ষিণ পশ্চিমটা আসবে কোথায়, দক্ষিণে এসে ঢুকে যাবে। তাহলে এখন এইটা হয়ে যাবে দক্ষিণ পশ্চিম। ক্লিয়ার? এখন দক্ষিণ হয়ে গেল দক্ষিণ পশ্চিম। আচ্ছা, তখন দক্ষিণ পশ্চিমের ঘরটা ফাঁকা হয়ে গেছে, সেখানে কে বসবে, সেখানে ওর বাম পাশে বা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরা যে আছে, ওর বাম পাশে কে আছে, ওর বাম পাশে আছে তোমার হচ্ছে পশ্চিম। তাহলে এইখানে হয়ে গেল এখন পশ্চিম। ব্ল্যাক কালিকটা হচ্ছে পরে কে হবে। আচ্ছা, তাহলে পশ্চিমে এখন কে হবে, পশ্চিমে এখন হবে তোমার হচ্ছে উত্তর পশ্চিম। এখন পশ্চিমটা হয়ে যাবে উত্তর পশ্চিম, আর উত্তর পশ্চিমটা কে হবে, ওর বাম পাশে কে আছে, উত্তর আছে, তাহলে এখানে হবে উত্তর। আচ্ছা, তাহলে উত্তরটা এখন কি হবে, উত্তর তো ফাঁকা হয়ে গেল, উত্তরে ওর বাম পাশে কে আছে, উত্তর পূর্ব, তাহলে উত্তর পূর্ব হবে উত্তরের জায়গাতে। এখন উত্তর পূর্বের জায়গায় কী হবে, তাহলে উত্তর পূর্বের জায়গায় হবে পূর্ব, তাহলে পূর্ব ফাঁকা হলো, পূর্বের জায়গায় কী হবে, দক্ষিণ পূর্ব চলে আসবে, এখানে হবে দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বটা ফাঁকা হলো, দক্ষিণ পূর্বের জায়গায় কী হবে, দক্ষিণ, দক্ষিণ তো কোথাও নেই এখন, দক্ষিণ। বাস এটাই হলো আমার ব্ল্যাকটা হচ্ছে মুভমেন্ট হওয়ার মানে ঘোরানোর পরের প্রত্যেকটা দিক, আর রেডটা হচ্ছে ঘোরানোর আগের দিক। আমাদের কি বলেছে, উত্তর এখন কী হবে, আগে উত্তর ছিল রেড কালারের উত্তর, এখন কি হয়েছে উত্তর পূর্ব। তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হচ্ছে, যাই হোক এর অ্যান্সারটা বলে দিচ্ছি আবার, আগে একবার করানো হয়েছে। তো আমরা দেখলাম এটা যে এই স্ট্রাকচারটা এর আগে এসে বসালে আমরা এই স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। এটা যদিও আমাদের আগে একবার হলো করানো, কোনো কারণে রিপিট হয়ে গেছে। তো আশা করি প্রত্যেকেই এই সিরিজের প্রত্যেকটা অঙ্ক আজকে করতে পেরেছো। তো তোমরা যদি খাতা পেন নিয়েও না করো, কেউ রাস্তায় যেতে যেতেও এই ভিডিওটা দেখো, যে কোনো বাস ট্রেন বা যে কোনো জায়গাতেই, তাতেও তোমাদের সেম উপকার হবে। কারণ কি, রিজনিং হচ্ছে যে এমন নয় যে অঙ্কের মতন খাতা পেন নিয়েই বসতে হবে। রিজনিং তুমি মুখে মুখে করতে পারো, দেখতেও পারো, দেখে দেখেও করতে পারো, তো তাতেও তোমাদের সেম কাজটাই হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং একটু শেয়ার করে দিও, শেয়ার করলে আমার ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও তাহলে। এবং ভিডিওর আপডেট পাওয়ার জন্য তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো পরবর্তী ভিডিও নেক্সট ডে আবার দেওয়া হবে, নেক্সট ডেও আমরা আরআরবি গ্রুপ ডি সলিউশন করব। তো আজকের জন্য টাটা।